কেটেছে আরও একটা দিন। আজ যে শুক্রবার, তনুজা ইভানের মধ্যে কোনো কথাই হয় না বলা চলে। রোজকার মতো রাত করে বাড়ি ফেরে ইভান। তনুজা ঘুমিয়ে পড়ে। সারাদিন তো সে বাড়িতেই থাকে না। আজকে অফ ডে হওয়ায় সারাদিন ইভান বাড়িতে আছে। সকালের কাজ শেষেও রুমটাতে ইভান থাকায় রুমের সময় কাটাতে তনুজার কেমন অস্বস্তি লাগছিল। যে সময়টা ইভান বিছানায় শুয়ে বসেছিল সেই সময়টা তনুজা ব্যালকনিতে কাটায়। এখন বিকেল। তনুজা নীতি আর নিত্যর সাথে লিভিং রুমে বসে। রুমে ইভান আছে বিধায় তনুজা এখন এখানে আছে। তাছাড়া কাজের সময়টা ছাড়া সে রুমে একলা থাকে বেশি। নৃত্য সিরিয়াল দেখছে। নীতি নেল কাটার দিয়ে নখগুলো খুব যত্ন সহকারে কাটছে আর মাঝে মধ্যে তনুজার সাথে কথা বলছে। ভাবিমণি, তুমি এবার কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে? থার্ড ইয়ারে বোটানি। ও, তাহলে তো তুমি আমার থেকেও বয়সে ছোট। আমি ফাইনাল ইয়ারে আর আমি বাংলা ছাত্রী। ও তাই, ভালো। তোমাকে একটা কথা বলি, নানু আপু যাই বলুক না কেন, তুমি ইভান ভাইয়াকে বলো। আমার মনে হয় ভাইয়া রাজি হবে। ভাইয়া অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। সে মনে হয় তার দিদুনের বিরুদ্ধে গিয়েও তোমার পড়াশোনা কন্টিনিউ করতে বলবে। তুমি নানু আপুর কথায় কান্না দিয়ে ভাইয়ের সাথে ডিসকাস করো, কেমন? তনুজা হা হো কিছুই বলে না। এর মধ্যে তামান্না এসে সোফায় বসে অর্ডার করলেন, তনুজা 1 কাপ চা আনো তো। তনুজা তৎক্ষণাৎ উঠে কিচেনে চলে যায়। সিরিয়ালে কাজের বুয়ার চুরির একটা সিন চলছিল। সেই সময় আচমকা নিত্য নীতির দিকে তাকে বলে, মাম্মা তো পরশু আমাকে সবার সামনে ধমক দিল বলে আর বলা হলো না। এখন এই সিনটা দেখে আমার আবার মনে পড়ল। নীতি বিরক্ত হয়ে বলে, এত কাহিনী বাদ দিয়ে কি বলবি বল, জলদি বল। এত দৃশ্যপট টানা লাগবে না, সরাসরি বলে ফেল। এবার নীতির দিকে আরেকটু চেপে বসেন নিত্য। ফিসফিসিয়ে বলে, জানো আপু, সেদিন আমি কোচিং থেকে ফিরছিলাম, আমাদের বুয়াকে দেখে একটা জুয়েলারি শপ থেকে বেরোতে। নীতির কপালে এবার বিরক্তিতে আরও কুঁচকে আসলো। তো হয়েছেটা কি? তার কি জুয়েলারি শপে যাওয়া বারণ আছে নাকি? মাসি তাড়ানোর ভঙ্গিতে বলে নিত্য। দূর, আরে পুরো কথা তো শোনো আগে। আগের দিন বুয়াকে জুয়েলারি শপ থেকে বেরোতে দেখলাম। তারপর পরের দিন দেখি তার গলায় মোটা স্বর্ণের চেন চকচক করছে। এখনও লক্ষ্য করে দেখবা বুয়ার গলায় মোটা স্বর্ণের চেন, যা কিনে এর আগে দেখিনি। কাঁধ ঝাঁকে নীতি বলে, কিনেছে, সিম্পল। নৃত্য নাক মুখ কুঁচকে বলল, মোটেই সিম্পল নয়। কদিন আগেই 3 সপ্তাহ খানেক হবে মেবি। ছেলের সামান্য একটা অপারেশনের জন্য 15,000 টাকা চেয়ে মামির কাছে কেঁদে পড়ল বুয়া। চোখের জল নাকের জল এক করে সে কি কান্না! মামি বেতন ছাড়াও বুয়াকে অপারেশনের পুরো টাকা দিল। এখন স্বর্ণের যে দাম জানোই তো, তাহলে এখন চেন কেনার টাকাটা পেল কোথায়? নীতি ভাবুক ভঙ্গিমায় বলে, তুই কি বলতে চাইছিস বুয়া নিজের টাকায় চেন কেনেনি, অন্যের টাকায়? ইউমিন চুরি টুরি করেছে হয়তো। ডালমেকুস কালা হে। নীতি ছোট বোনের মাথায় চাটি দিয়ে বলে, সিরিয়াল দেখতে দেখতে সবসময় শুধু আজাইরে চিন্তা ভাবনা তোর মাথায় ঘুরপাক খায়। তোর তো কিছু চুরি হয়নি। হয়নি তো, তাই এসব আলতু ফালতু চিন্তা বাদ দে। আর বুয়ার গোছানো টাকা থাকতেই পারে। নৃত্য মুখ ভেঙে সিরিয়াল দেখা মনোযোগ দেয়। তন্মধ্যেই তনুজা চায়ের কাপ এনে তামান্নার দিকে বাড়িয়ে দেয়। ফুপি, আপনার চা। তামান্না হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে থুতু থুতু করে উঠলেন। নাক মুখ কুঁচকে ফেলেন সে। চায়ের কাপটা সামনের কাঁচের টি টেবিলের ওপর শব্দ করে নামায়। উতলিয়ে কিছু চা কাপের গা ভেসে টেবিলে পড়ে। তামান্না গাঢ় স্বরে বলেন, এটা কি বানিয়ে এনেছো তুমি? হ্যাঁ, তুমি জানো না আমি চিনি ছাড়া চা খাই? আমার সুগার আছে, চিনি দেওয়া চা খাই না আমি। মায়ের এহেন বিহেভে 2 বোন হতাশ হলো। তনুজার মুখটা একদম মলিন হয়ে যায়। দিঘির জলের মতো শান্ত স্বচ্ছ চোখ দুটো ছলছল করে ওঠে। তনুজা ম্লান স্বরে আওড়ায়, সরি, আসলে আমি জানতাম না, আমি আবার বানিয়ে আনছি। যত্ত সব, কোনো কাজেরই না। তামান্না মুখ কালো করে বলে, সামান্য একটা বিষয়, এভাবে না বলে একটু সুন্দর করেও তো বলা যেত। এটা ভেবে তনুজার বড্ড অসহায় ঠেকল। তনুজা ভগ্ন হৃদয় নিয়ে টেবিল থেকে চায়ের কাপ হাতে তুলতে থাকে। এমন সময় গম্ভীর গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকায় তনুজা। তনুজা, আমি নিচে ওয়েট করছি, তুমি জলদি রেডি হয়ে আসো, কুইক।
সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে ইভান, সাদা রঙের টি শার্ট আর নীল রঙের ডেনিম প্যান্ট পরনে, হাত দুটো প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। বাইরে যাবে বলে নিচে নামছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ফুপির কথা আর আচরণ সবটাই নজরে পড়ে তার। ইভানের এই একটা জিনিস খুব খারাপ লাগে, সে একদম সহ্য করতে পারে না সে যেই হোক না কেন কাউকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। তনুজার সাথে নিজের ফুপির এহেন বাজে আচরণে ইভানের প্রচণ্ড রাগ হয়, ফুপির ওপর অসন্তুষ্ট হয়। ফুপির বদমেজাজ স্বভাবের জন্য শ্বশুরবাড়িতে মিলেমিশে থাকতে পারে না, তাই তো বিয়ের কয়েক বছর পর থেকে এ বাড়িতে ঘাঁটি গেড়েছে। তবে ফুপাটা অমায়িক স্বভাবের, ফুপার জিন মেয়ে দুইটা পেয়েছে, যার দরুন দুই বোনের ব্যবহার অমায়িক আর মিষ্টি। তনুজা ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে বোকা বোকা চোখে তাকায়। সে প্রশ্ন করে উঠল, রেডি হয়ে আসবো মানে? ইভান নির্লিপ্ত কণ্ঠে বলল, শপিংয়ে যাব। দিদুন পরশু বলল আজ আমি ফিরে আসি, তা এখনই চলো। তনুজা বিরোধিতা করে বলে, লাগবে না কিছু, আছে সব কিছু। কী আছে কি নেই আমি সেসব শুনতে চেয়েছি? এত কথা বাদ দিয়ে আমি যা বললাম ফার্স্ট তাই করো। তনুজা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা কাপের দিকে একবার তাকায়, ফের খানিকটা দূরত্বে দাঁড়ানো ইভানের দিকে তাকিয়ে বলে, ফুপিকে চা দিয়ে আসছি। ইভান জলদগম্ভীর স্বরে বলে, বুয়া আছে সে দিবে, আর নয়তো যার যেমনটা পছন্দ তেমন করে নিজেই বানিয়ে নিবে। হাতের কাপ ওখানে নামিয়ে রাখো তুমি, আমার হাতে সময় নেই, তুমি 5 মিনিটসের মধ্যে রেডি হয়ে আসো। তনুজা আইগুই আইগুই করতে থাকে। ইভান গলার স্বর চড়িয়ে বলল, বাংলা কথা বুঝতে পারো নি? এখন ওখানে দাঁড়িয়ে আসছো কেন? হ্যাঁ, হাত থেকে কাপটা ওখানেই নামাও অ্যান্ড গো ফাস্ট। তনুজা এবার একটু কেঁপে উঠল। তামান্না মনে মনে অপমানিত বোধ করে। ওরা দুই বোন না শোনার ভান ধরে আছে। নীতি নখে নেল পালিশ লাগাচ্ছে আর মিটমিট করে হাসছে। তনুজা কাপা কাপা হাতে চায়ের কাপ টি টেবিলে নামিয়ে রাখে, তারপর রুমে যায়। তামান্না রাগে সাপের মতো ফুঁসছে। ইভান কি তার বউকে দিয়ে কাজ করতে দিবে না বলে নীরব প্রতিবাদ জানালো। ভাইপোর বউয়ের প্রতি আধিক্যতা দেখে পিত্তি জ্বলতে থাকে তামান্নার। তনুজার সাথে তামান্নার এরূপ বিহেভ দেখে ইভানের মেজাজটা খারাপ হয়। বাড়ির কারো কোনো ব্যাপারে সে মাথা ঘামায় না, কিন্তু আজ তনুজার সাথে রুর আচরণ দেখে নিজেকে দমিয়ে রাখতে পারল না। তনুজা আর তার সম্পর্কটাও স্বাভাবিক নয়। সরাসরি কিছু বলে ডাকতেও পারছিল না ইভান, তাই শপিংয়ে যাওয়ার কথা বলে তনুজাকে দ্বিতীয়বার চা বানানোর সুযোগ দেয় না ইভান। এটা ছিল তার দিক থেকে ফুপির প্রতি নীরব প্রতিবাদ। ইভান সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বসে ফোনে স্ক্রল করছে। তনুজা রেডি হয়ে এসে দাঁড়াতে ইভান বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলেই পা চালায় সে। তনুজা বিরস মুখাবয়ব করে পিছু পিছু যেতে থাকে। নীতি মাত্র নখে দেওয়া নেলপালিশ ঠোঁট গোল করে ফু দিয়ে ওদের দুজনকে এক পলক দেখে। তনুজার গায়ে অলিভ কালারের শাড়ি, বেশ দারুণ লাগছিল। নীতি পিছন থেকে চেঁচিয়ে বলে, ওয়াও, দারুণ লাগছে ভাবিমণি তোমাদের দুজনকেই, তোমরা তো দেখছি দারুণ শ্যাম কাপল, সুন্দর। অন্দরমহলের মেন ফটক দিয়ে ঢুকতে ইভান আর তনুজাকে দেখতে পায় দিব্য। ইভানের পিছনে তনুজা, দেখেই বোঝা যায় কোথাও যাচ্ছে হয়তো। রাগী দিব্যর রাগ মুহূর্তে আকাশ ছুঁয়ে যায়। তারপর নীতির কথা কানে যেতেই মেজাজ আরও তিরিক হয়ে ওঠে। পরপর আঙুলের ডগায় থাকা বাইকের চাবি হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয় দিব্য। ইভান দিব্যকে দেখেও না দেখার মতন তাকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। তনুজা একবার ডান দিকে তাকায়, দিব্যর চোখে চোখ পড়তেই তড়িৎ মাথা নিচু করে নেয়, সাথে পায়ের গতি বাড়িয়ে দেয়। দিব্য ঘাড় ঘুরিয়ে একদৃষ্টে তাকিয়ে ওদের দুজনের যাওয়া দেখতে থাকে। রাগে ক্ষোভে ফেটে পড়ে দিব্য। দিব্যর রাগী জেদি মন মস্তিষ্ক তৃষার কথা মনে করিয়ে দেয়। সে কি করবে ভাবতে থাকে। ইভানের পুরো ক্ষত দগদগে করার জন্য সে কি তৃষাকে এই বাড়িতে আনবে? তনুজা, 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 সামান্য একটা সাধারণ মেয়ের কাছে আমি হেরে যাচ্ছি। কি আছে এই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? মেয়েটা কি আমার থেকেও সুন্দরী, আমার থেকেও বেশি এডুকেটেড, নাকি এই তৃষা চৌধুরীর থেকেও বেশি স্মার্ট? কোনটা? না না না, কোনোটাই নয়। তবে কেন সবাই এই মেয়েটার ওপরই ফিদা হয়? আমার মাথায় ধরছে না। এর আগে ফুঁসতে ফুঁসতে বলে তৃষা। সামনের চেয়ারে বসা লিমন মুখটা কাচুমচু করে বলে, আহামরি সুন্দরী নয়,
তবে মেয়েটার ফেসের মধ্যে আলাদা একটা মায়াবী দ্যুতি আছে। ওই যে সব ছেলেরা যেমন চায় একটা ভালো গুণ সম্পূর্ণ মেয়ে, মেয়েটার এই ভালোর গুণ সকলকে তার প্রতি আকর্ষিত করে। শাট আপ। তনুজার গুণগান শুনে তৃষার পিত্তি জ্বলে ওঠে, কান দিয়ে রাগে ধোঁয়া বেরোতে থাকে যেন। কষিয়ে ধমক দিয়ে লিমনকে থামিয়ে দেয়। বেচারা ধমক শুনে মুখটা গম্ভীর করে থাকে। তৃষা একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, দিব্য আমার ফোন তুলছে না, নিউ নম্বর দিয়ে কল দিলে গলা শুনেই কল কেটে দিচ্ছে। এমনিতেই আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, আর তুই কিনা আমার সামনেই তনুজার গুণগান করছিস। লিমন গোমরা মুখ করে বলে, ওদিকে ফোন দিয়ে ওই মহিলা তো আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে, আরও টাকা চাইছে, টাকা না দিলে দিব্যকে সব বলে দিবে বলে ভয় দেখাচ্ছে। শালি জবর বাল ফালাইছে আমার, কাজের কাজ কিছুই হলো না, সব উল্টাপাল্টা হয়ে গেল। মাঝখানে বলির পাঠা আমি হয়ে গেলাম। টেবিলের ওপর কনুই ঠেকে এক হাতে থুতনি চেপে ধরে তৃষা, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ওকে আর কিসের টাকা দিব, একবার অতগুলো টাকা দিলাম না, তাও যদি প্ল্যান অনুযায়ী কিছু হতো তাহলে আরও দিতাম, কিন্তু সব তো উল্টো হলো। শুধু শুধুই আমার এতগুলো টাকা লস গেল, একদম লস প্রজেক্ট। এবার মনে হচ্ছে আমের আমও গেল, সাথে বস্তাটাও। উফ, আমার মনে হয় তোর ইভানকে বিয়ে করে নেওয়াটাই ভালো ছিল। শেষ দিকে কেন যে দিব্যর দিকে বায়াস হয়ে গেলি আমার মাথায় ধরল না। ও ব্যাটা যে রাগী আর জেদি, মনে হয় না তোকে কথার মাঝে তৃষা বলে ওঠে। এখন বুঝতে পারছি বড্ড বোকামি করে ফেলেছি। ইভান প্রেমিক হিসেবে খুবই আনরোমান্টিক ছিল। মনে হতো না জানি ওর বেড পারফরমেন্স কত বাজে হবে, আর ইভান কেমন একটা শাসনের মধ্যে রাখতো যে আমার মোটেই ভালো লাগতো না। দিব্যকে টেস্ট করেছিস নাকি যে এখন দিব্যকে চাইছিস? আরে না, দিব্য আমাকে সেদিন পার্লার থেকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছিল, তবে তখনও আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আমি জাস্ট দিব্যকে উল্টাপাল্টা বুঝিয়েছিলাম ইভানের সম্পর্কে মিথ্যা বলে। আর এটা সত্যি ছিল, ইভান আমাকে বিদেশে পড়াশোনা করতে দিতে রাজি ছিল না। এটাকে হাতিয়ার করে আর উল্টাপাল্টা বুঝ দিয়ে নির্বোধ দিব্যকে ইভানের বিরুদ্ধে নেই। দিব্যর কাছে প্রমাণ করতে চাই ইভান একটা সাইকো, ওভার পজেসিভ, ওর সাথে কোনো মেয়ে কখনো হ্যাপি হবে না। অবশেষে বিয়ের দিন দিব্য আমায় হেল্প করে, আর হেল্প করতে গিয়ে দুই ভাইয়ের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। তারপর বিদেশে যাওয়ার পর দিব্যর সাথে আমার ফোনে যোগাযোগ হতো, যেখানে আমার মেলোড্রামা থাকতো। এভাবে ফোনে আমাদের একটা রিলেশন হয়, আর ফোনে ব্রেকআপ করে দিব্য। আমিও বুঝতে পারিনি দিব্য সত্যি সত্যি তনুজার প্রেমে পড়ে যাবে। সেদিন আমরা বাইক নিয়ে ঘুরতে যাই। রাস্তার পাশে থাকা টং দোকানে চা খাচ্ছিলাম। আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল পথ দিয়ে প্রথমে যে যাবে তাকে প্রপোজ করা। সেদিন প্রথম মেয়েটি তনুজা ছিল। প্রপোজ করার সাথে সাথে রিজেক্ট হই, আরও করা কথা শুনতে হয়েছিল। এই নিয়ে বন্ধুরা ট্রোল করে, দিব্য খুব মজা নেয়। আমি দিব্যর উপর বিরক্ত হয়ে বলি, কত পারিস তুই মেয়েটাকে পটিয়ে দেখা। দিব্য কলার ঝাঁকিয়ে বাজি ধরে মেয়েটাকে প্রেমে ফেলবেই। অবশ্য দিব্যর দারুণ অ্যাক্টিংয়ের কাছে মাত্র 2 মাসেই মেয়েটি গলে পড়ে। রোজ রোজ ওই দিকে যেত দিব্য, বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে ফুল পাঠাতো, আরও যত ভালো কাজ আছে সেসব মেয়েটির সামনে দেখাতো। মেয়েটি তো প্রেমে পড়ল, ওর সাথে স্লিপ কেটে দিব্য। তনুজের ওপর এমন অন্ধবিশ্বাস জন্ম হলো দিব্যর যে তার কাছে খারাপ প্রমাণ করতে গিয়েও হলো না। তার বিশ্বাস রয়ে গেল তনুজা ইনোসেন্ট। আমিও চেয়েছিলাম আমাকে দেওয়া গালিটার সঙ্গে দিব্য নিজে তনুজাকে দিবে। আর দিব্যর দিদুন বুড়িটাকে তো আমি চিনি, বড্ড পুরনো দিনের ধ্যান ধারণায় ঘেরা যার মস্তিষ্ক। বুড়িটা নিশ্চয়ই তনুজাকে সাথে সাথে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তা তো করলই না, উল্টো ইভানের সাথে জুড়ে দিল। আর এখন তো আমার মেজাজ খারাপ হচ্ছে শুনে ইভান বউকে নিয়ে শপিং করছে। সে কি বিয়েটা মেনে নিল? লিমন অসহায় মুখ করে, তারা দিয়ে বলে, সেসব আমি জানি না, এখন আমি তো মানকার চিপে পড়ছি। তোকে তো ওই মহিলা চেনে না, তোর কথা মতো তোকে হেল্প করতে গিয়ে আমি ফেঁসে গিয়েছি। ওই মহিলা আমাকে সেই রকম ভয় দেখাচ্ছে। এই সপ্তাহের মধ্যে 20,000 টাকা না দিলে দিব্যকে বলে দিবে সব। এখন আমি কি করব? তৃষা মোটা মোটা চোখে তাকে বলে, গাধা একটা, ভয় দেখালো আর তুই ভয় পেয়ে গেলি, আজব। ও বলবে না, কজ বললেও নিজেও ধরা খাবে। কেন সে আমাদের কথা মতো এরূপ করলো? যদি তাও বলে দেয় দিব্যকে, তখন
লিমন ভীতু ভীতু মুখ করে বলে। তৃষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, পরেরটা পরে দেখা যাবে। তুই আমাকে হেল্প কর, আমাকে দিব্যর সাথে কথা বলার সুযোগ করে দে। আমার পক্ষে দিব্যর কাছে সাফাই গাইবি। এর মধ্যে তৃষার ফোনে কল আসে। কথা শেষ করে অতঃপর তৃষা বলে, ও তোকে তো বলাই হয়নি, নেক্সট সপ্তাহ থেকে আমি কলেজের লেকচারার হিসেবে জয়েন করছি, আর বিদেশ যাচ্ছি না। পাপা ফোন দিয়ে শিওর হলো আমি জয়েন করব কি না। 2-3 দিন পর সুন্দর ঝলমলে বিকেল, পরিষ্কার আকাশ, আকাশ পানে গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের ভেলা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আলিশান গেট পেরিয়ে ইভানের কালো মার্সিডিজ ব্রেন্স গাড়িটা ঢুকলো। পর গাড়ি থেকে নেমে তস্ত্র পায়ে ইভান ছুটল। সেই সময় তার বাড়ি আসার কথা নয়, ওদিকে ফোনের পর ফোন দিয়ে দিদুন তাকে বিরক্ত করে তুলছে। তনুজার দাদি নাকি অসুস্থ, নাতনিকে দেখতে চেয়েছেন। নূরজাহান বেগম ফোনে কথা দিয়েছেন আজকে বিকেলে ইভানের সাথে তনুজাকে পাঠাবে। ইভান প্রথমে রাজি হয়নি, কিন্তু দিদুন সে তো নাসরবান্দা, সে ফোনে কথা দিয়েছে। এই জন্য হলেও ইভানকে তনুজাকে সাথে করে নিয়ে যেতে হবে। ইভান অবশেষে রাজি হয় আর ফোনে বলে তনুজাকে রেডি হয়ে থাকতে। তনুজাকে রেডি হয়ে নিচে বা লিভিং রুমে থাকতে না দেখে ইভানের রাগ লাগলো। গটগট পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠে সে। একটু আগের নৃত্য এসে বলে গিয়েছে, নানু আপু রেডি হতে বলেছে তোমায়, ভাইয়া কিছুক্ষণের মধ্যে আসছে। তনুজা শোনার পর হাতের কাজ সেরে গোসল নিয়ে এখন রেডি হচ্ছে। তনুজা ওয়াল সেট আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কোনা কোমরে গুছছে। এমন সময় কখন না আমি ফোন দিয়ে বলেছি, এখনও দরজাটা ভিড়ানো ছিল, লক করা ছিল না। ইভান এক হাতে ধাক্কা দিয়ে ঠা করে দরজাটা খুলে রুমে পা বাড়ায়। কথাটা সম্পূর্ণ করার আগেই নজর যায় তনুজার দিকে। মুখটা তার হা হয়ে থাকে, গায়ে ব্লাউজ আর পেটিকোট। তনুজার শাড়ি কোমরে পাঁচা ছিল। পরপর দরজার শব্দ ইভানের গলা শুনে চমকায়, হকচকিয়ে ওঠেন তনুজা। লজ্জায় আড়ষ্টতায় বাকশূন্য হয়ে যায় তনুজা। ইস, কি লজ্জাকর অবস্থা! কেন যে দরজাটা লক করে নেয়নি সে? সাধারণত এ রুমে কেউ আসে না, তাই তার অতটা খেয়াল হয়নি। আর খুব প্রয়োজনে কেউ আসলেও নক করে আসে। তনুজা তড়িৎ শাড়িটা তুলে দু হাতে আড়াআড়ি করে বুকে জড়িয়ে নেয়, সাথে সাথে উল্টো দিক ঘুরে দাঁড়ায়। ইভান সম্বিত ফিরে পেতেই ফাঁকা ঢোক গিলে নেয়। পরিস্থিতিটা স্বাভাবিক করতে তারা দেখে বলে, আমি নিচে ওয়েট করছি, তুমি ফার্স্ট এসো, তোমাকে ড্রপ করে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তনুজার নিঃশ্বাস ওঠানামা করছে, মুখ দিয়ে রা শব্দটিও বেরোচ্ছে না। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েই মাথাটা কাঁধ করে হ্যাঁ সূচক জবাব দেয়। ইভান রুম থেকে যেতেই কড়া ম্যান পারফিউমের সুঘ্রাণটা মিলিয়ে আসে। তনুজা এই ঘ্রাণটার সাথে কয়দিনে বেশ পরিচিত হয়েছে। লোকটা রুমে থাকলে রুমময় এই সুঘ্রাণটা ছড়িয়ে থাকে। রুমের বাতাসে মিশে থাকে সুঘ্রাণটা। একটু সময়ের জন্য ছিল, তাও সুঘ্রাণটা তনুজার নাসারন্ধে পৌঁছে যায়। ইভানের প্রস্থান টের পেতেই তনুজা তড়িঘড়ি করে এসে দরজা আটকে দেয়। লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। তনুজা চকলেট কালারের সিল্কের শাড়ি পরেছে, শ্যাম্পু করা ভেজা কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, শাড়ির আঁচল ডান বগল গলিয়ে সামনে টেনে রাখা। এক হাতে কুচি আগলে সিঁড়ি দিয়ে আলতো পায়ে হেঁটে নামতে থাকে। ইভান সোফায় বসে ফোনে স্ক্রল করছে। তনুজা সিঁড়ি দিয়ে নামতে নামতে ইভানকে স্ক্যান করলো। সাদা শার্টের উপরে কালো ব্লেজার, ব্লেজারের বোতামগুলো খোলা, কালো প্যান্ট আর কালো শু, শ্যামবর্ণ মুখে খোঁচা খোঁচা দাড়ি, সিল্কি চুলগুলো কপালের ওপর এসে ঘেমে লেপ্টে রয়েছে। তার মধ্যেই নূরজাহানের গলার স্বর আসলো, যে কিনা লিভিং রুমে বসেছিল। ওই তো নাতবউ রেডি হয়ে আসছে। ইভান চোখ তুলে এক পলক তনুজার দিকে তাকায়, পরপর উঠে দাঁড়িয়ে দুই হাতে উপরের ব্লাজারটা টেনে টুনে ঠিক করে। নূরজাহান ইভানকে উদ্দেশ্য করে বলে, দাদু ভাই, প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছ, মিষ্টি আর ফলমূল নিয়ে যেও কিন্তু। তোমরা তো এখনকার ছেলেপুলেরা শিক্ষিত হলেও এসব ব্যাপারে কাণ্ডজ্ঞান জানাশোনা নেই বললেই চলে। খালি পারো টাকা খরচ করে হারাম গিলতে, যা বুদ্ধিশুদ্ধি কমিয়ে ফেলে, সাথে পাপ কাজে উৎসাহিত করে। ইভানের সাথে তনুজাও বুঝল। দিদুন মদ খাওয়াকে নিয়ে সূক্ষ্ম খোঁচা দিলেন। ইভান হা হু কিছুই না বলে লম্বা কদম ফেলে হাঁটছে।
তনুজা নূরজাহানের সামনে দাঁড়িয়ে সৌজন্যতা করতে নম্র স্বরে বলে, দিদুন আসি। আচ্ছা যাও। তা সন্ধ্যার পরপরই চলে এসে কিন্তু বেশি রাত করো না, নেহাতেই তোমার দাদি অসুস্থ, তাই যেতে দিচ্ছি। তাছাড়া অমন বাপের বাড়ি আমার বাড়ির বউকে কশ্চিনকালেও যেতে দিতাম না। তনুজের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ইভান ড্রাইভ করছে। পাশে বসা তনুজের খোলা চুল বাতাসে উড়ে এসে বারবার ইভানের মুখের ওপর পড়ছে। শ্যাম্পু করা চুলের গন্ধটা কেমন মাদকতার মতো লাগছে। ইভানের ভেতর অদ্ভুত শিহরণ জাগাচ্ছে। পাশে বসা রমণী কি এসব খেয়াল করছে? তার দৃষ্টি তো জানালা দিয়ে বাইরে। জানালা দিয়ে তাকিয়ে কোন ধ্যানে আছে আল্লাহ মালুম। ইভান থেকে থেকে হাত দিয়ে নিজের মুখ থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে। আবার পরপর বাতাস এসে মুখে আছড়ে পড়ছে। এতে ইভানের বিরক্ত লাগছে না। ইভানের কেন জানি তনুজাকে চুলটা বাঁধতে বলতেও ইচ্ছে করছে না। ইভানের মন তার সাথে বেইমানি করছে। এই মাদকতা মেশানো ঘ্রাণটা তার নিতে ইচ্ছে করছে। কেমন অদ্ভুত শিহরণে শিহরিত হচ্ছে তার তনুমন। গাড়ি হঠাৎ জ্যামে আটকায়। গরম লাগছিল। ইভান শার্টের উপরের 3টা বোতাম খুলে দেয়, পরপর এসি অন করে দেয়। গাড়িতে বসে তৃষা। জ্যামে পড়ায় বিরক্তিতে অস্ফুটে সে আওড়ায়, ধ্যাত, এই জন্য এই শহরটাকে বিরক্ত লাগে। যে কয় মিনিটের রাস্তা হয় তার থেকেও ডাবল সময় জ্যামে বসে থাকতে হয়। এই বলে ঘাটটা বাম দিকে ঘোরাতেই থমকায়। 2 হাতে চোখ ডলে নেয় সে। তারপর গাড়ির রংটাতেও নজর বুলায়। হ্যাঁ, সে যা দেখছে আর ভাবছে তা সত্যি। তৃষা অস্ফুটে বলে, ইভান? ওটা ইভান না? হ্যাঁ, ইভানই তো। তৃষা জানালার দিকে মুখটা এগিয়ে দেখতে থাকে। ইভান এক হাতে চুলগুলো ব্যাকব্রাশ করছে। ছেলেদের চিরাচরিত স্বভাব এটা। তৃষার দৃষ্টি আটকে যায়। শ্যামবর্ণ মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে সাদা কালো ড্রেস আপ, হাতে কালো ঘড়ি। উফ, দারুণ আকর্ষণীয় লাগছে ইভানকে। ইভানকে আগের থেকে সুন্দর হয়েছে, নাকি তার চোখে আজ একটু বেশি আকর্ষণীয় লাগছে? এই শ্যাম রংটাকেই তো সে উপেক্ষা করেছিল। তবে আজ মনে হচ্ছে ইভানের সাথে এই রংটাই পারফেক্ট। লম্বাটে মুখ, চোখা নাক, গম্ভীর অ্যাটিটিউড। যখন তৃষা ইভানকে দেখতে ব্যস্ত, সেই সময় তার নজর যায় পাশের সিটে বসা তনুজার দিকে। তবে তনুজা মুখটা ঘুরিয়ে জানালার দিকে রাখা সে দেখতে পায় না। তৃষা ধারণা করে নেয় ওটা নিশ্চয়ই তনুজা হবে। তৃষার হঠাৎ আফসোস হয়, তনুজার সিটটায় তো তার বসার কথা ছিল। ওই সিটে তো সে বেশ কয়েকবার বসে আছে। তৃষার কোথাও জ্বলতে লাগলো। তৃষা নিম্নাষ্টে দাঁত বসিয়ে ভাবে, ইভান কি ঘাড় ঘুরিয়ে এক পলক এদিকে তাকাবে? আর যদি তাকায় তাহলে তাকে দেখে কি রিয়াকশন হবে? বাড়ির মেইন ফটকের এক পাশে ছায়া দাঁড়িয়ে নীতি। ফর্সা গায়ে হলুদ কামিজ, সাদা চুড়িদার আর সাদা ওড়না। ওড়নাটা কাঁধের ওপর দিয়ে এক সাইডে রাখা। হাত দুটো একসাথে করে সে রাস্তা বরাবর উকি দিয়ে রিক্সা খুঁজছে। এমন সময় শব্দ শুনে পিছন ফিরে দিব্যকে দেখতে পায়, যে কিনা বাইকে চড়ে বসে চাবি দিয়ে চালু করছে। দিব্যর আপাদমস্তক নজর বুলায় নীতি। কালো শার্ট ছেড়ে দিয়ে পরা, ওপরের 3টা বোতাম খোলা থাকায় লোমহীন ফর্সা বুকের ছাতি দেখা যাচ্ছে। শার্টের আস্তিন কোণই অবধি গোটানো, কালো গ্যাবার্ডিন, কালো কেটস। নীতির চাউনি হঠাৎ শীতলতায় কেমন ছেয়ে যায়। এক পশলা ঠান্ডা বাতাস যেন ছুঁয়ে গেল নীতির তনুমনে। কিছু ভেবে নীতি চোখের পাতায় পিটপিট করে ভাবে, ব্যাটা কোনো শোকসভায় যাচ্ছে নাকি? পুরো কালোময় ড্রেস আপ। ঠোঁট কামড়ে আনমনে হাসে নীতি, ফের আনমনে আওড়ায়, তবে ব্যাটাকে এই লুকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। উফ, হায় মে মার যাওয়া। নীতি ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। দিব্য এক পলক তাকে দেখে ভুরু বাঁকে ইশারে বোঝায়, কি? নীতি ফট করে দিব্যর বাইকে বসতে বসতে বলে, আমাকে নীলক্ষেতে ড্রপ করে দিবে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রিক্সা টিক্সা কিছুই পাচ্ছি না। দিব্য বাইক বন্ধ করে ফট করে এক লাফে নেমে দাঁড়ায়। সরু চোখে তাকে হাত নাড়িয়ে গলার আওয়াজ তুলে বলে, নাম নাম বলছি। আমি ওইদিকে যাচ্ছি না, তাই সম্ভব নয়। নীতি গোমরা মুখ করে, আরে রিক্সা পাচ্ছি না, তার জন্যই তো তোমাকে একটু বললাম। তা না হলে অন্য সময় যেসে লিফ দিতে চাইলো তোমার বাইকে চড়তাম না। এই রোদের মধ্যে কখন থেকে দাঁড়িয়ে আছি, রিক্সার দেখা মিলছে না। বাড়ির গাড়িতে যা। গাড়ি আমার জন্য আমার শ্বশুর রেখে গিয়েছে নাকি? আজব। ফালতু কথা বলে টাইম ওয়েস্ট না করে জলদি নাম।
আমি তোকে বাইকে চড়িয়ে নিতে পারবো না, নাম তুই। এক হাত কোমরে রেখে দিব্য বলে। নীতি ঠোঁট উল্টে বলে, আরে সত্যি বলছি তো, বাড়িতে দুটো গাড়ি, একটা ইভান ভাইয়া তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি গেলেন, আর একটা গাড়ি তো মামার কাছে, মামা নিয়ে অফিসে গিয়েছেন। দিব্য ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বাইকে বসলো। বাইক স্টার্ট দিতে থাকে। বাইক চলছে পিচের রাস্তা দিয়ে। কিছুক্ষণ পরে পেটে মেয়েলি হাতের স্পর্শ পেয়েই দিব্যর সুরসুরি লাগলো। নীতি এক হাতে দিব্যর পেট পেঁচিয়ে ধরেছে। দিব্য ঘাড় ঘুরিয়ে দাঁত কিরমিরে বলে, নীতি হাতটা সরা, ছোট বাচ্চা মেয়ে না তুই যে পড়ে যাবি। নীতি ইনোসেন্ট ফেস করে বলে, তুমি খুব জোরে বাইক চালাচ্ছ, আমার ভয় লাগছে, আমি যদি পড়ে যাই তাই। দিব্য পিচের রাস্তায় দৃষ্টি রেখে উত্তর দিল, আমারও তো টাইম নেই, আমার যত দ্রুত তোকে নামাতে পারি ততই শান্তি, উজবুক একটা। নীতি হাত সরায় না, একটা হাত কোলের ওপর রেখে অপর হাতটা অমনি দিব্যর পেট পেঁচিয়ে শার্ট আঁকড়ে ধরে বসে রইল। বাতাসে দিব্যর শার্ট পতপত শব্দ করে ফুলে ফেপে উঠেছে। নীতির কাছে মুহূর্তটা ভালো লাগছে। দিব্য কর্কশ গলায় শুধায়, তা নীলক্ষেতে কি মহাকাজ আছে তোর? সেখানে এখন যাওয়ার কারণটাই বা কী? নীতি ঝটপট উত্তর দেয়, বই কিনতে, কিছু গল্প আর উপন্যাসের বই লাগবে, মলাট বই। অনেক দিন হলো বই কেনা হয় না। দিব্য তেরা করে বলে, তো তুই কি তোর বাপ নেওয়াজ শরীফের মতো সাহিত্যমনা হয়ে যাচ্ছিস? তোর বাপের মতো লেখক হয়ে যাচ্ছিস না তো? এর মধ্যে দিব্য থেমে যায়। মুখ দিয়ে অস্ফুটে আউস শব্দ বের হয় তার। বাবাকে নিয়ে ব্যঙ্গ করে বলে। নীতি রাগ করে দিব্যর পেটে চিমটি কাটে। শার্টের ওপর দিয়ে চিমটি দিয়ে নখ বসিয়ে দেয় নীতি। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে দিব্য। এক হাতে পেট থেকে শার্টটা একটু উঁচিয়ে দেখে, ফর্সা মেদহীন পেটে দুইটা নখ বিধে রক্ত জমাট বেঁধে আছে। এই দেখে পরপর বাইকের গতি স্লো করে ঘাড় ঘুরে নীতির দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় দিব্য। রাগী স্বরে বলে, ইচ্ছে তো করছে তোকে পাশের ড্রেনে ছুঁড়ে ফেলতে, নেহাতি একমাত্র ফুপির মেয়ে বলে আজ বড় বাঁচা বেঁচে গেলি। উফ, রাক্ষসী একটা, এভাবে চিমটি কাটলি কেন? তুমি আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করেছ, তারপর ইচ্ছে করে ভুলভাল নাম বলেছ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে আমার পাপা বানিয়ে দিলে। আমার পাপার নাম নেওয়াজ শরীফ নয়, আমার পাপা হলেন নেওয়াজ করিম, শুনেছ? নীতি নামগুলো টেনে টেনে জোরে জোরে বলে। দিব্য মশা তাড়ানোর ভঙ্গিতে বলে, জানি জানি, ওই একই হলো। মোটে এক হলো না। আর আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করার শাস্তি স্বরূপ চিমটি কেটেছি, হা হা হা। কথাটা বলে ভেংসি কাটে নীতি। এর মধ্যে দিব্যর ফোনে রিং হয়। পকেট থেকে এয়ারপড বের করে কানে দেয় দিব্য। রিসিভ করতে ওপাশ থেকে লিমনের স্বর আসে, হ্যালো দিব্য, তুই কই? আসছি আমি, আমার একটু দেরি হবে, ওয়েট কর। লিমন ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে মিনমিনে স্বরে বলে, দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। সামনে বলতে ভয় হয়, তোর যে রাগ, রেগে নাক মুখ ফাটিয়ে দিতে পারিস, তাই ফোনেই বলছি। দিব্য বিরক্ত হয়ে বলে, মেয়েদের মতো ন্যাকামি আর ভনিতা না করে সোজা বল। দোস্ত, তৃষা দেশে আসছে তো? দিব্য শান্ত গলায় প্রশ্ন করে। লিমন কণ্ঠ খাদে নামিয়ে বলে, দোস্ত, তৃষা তোর সাথে কথা বলতে চায়, আর তৃষা না অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তুই একটা বার ওকে সুযোগ দে। তৃষা আর বিদেশে যাবে না, এখানেই সেটেল হবে। ও সুন্দর করে ওর জীবনটা সাজাতে চায়, আর 5টা মেয়ের মতো বিয়ে করে ঘর সংসার করতে চায়। তাই বলছি তুই তৃষার সাথে সবটা ঠিক করে নে। দিব্য খুবই শান্ত গলায় বলে, বুঝলাম না, তৃষার জন্য তোর এত দরদ উথলে উঠেছে কেন? যাই হোক, তৃষার যদি এতই ঘর সংসার করতে ইচ্ছে হয়, আর তোর যদি এতই দরদ উথলে পড়ে, তাহলে এক কাজ কর। একটু থেমে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবে দিব্য। নীতি কানটা খাড়া করে দিব্যর কথা শুনছে। এয়ারপড দিব্যর কানে, তাই ওপাশের কথা কিছুই জানে না নীতি। দিব্য এক হাতে কপালের চুলগুলো পেছনে ঠেলে ফিসেল হেসে বলে, তৃষার জন্য একটা মুস্তাক দাদু খুঁজে দে, ওর জন্য ওটাই বেস্ট। তনুজাদের বাড়ি মফস্বলে, একটু ভেতরে। পিচের আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে ইভানের গাড়িটা চলছে। পাশে বসা তনুজা পথ দেখিয়ে দিচ্ছে। 3 রাস্তার মোড়ে আসতেই তনুজা মিহিস্বরে বলে ওঠে, ডান দিকে। 2-3 মিনিট পরে তনুজা ফের বলে, থামুন থামুন, চলে এসেছি, গাড়ি সাইড করুন। ইভান গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে নেমে তনুজার পাশে ডোর খুলে দেয়। তনুজা ঝটপট নেমে দাঁড়ায়।
তনুজার এভাবে যাওয়া দেখে ইভানের কপাল গুটিয়ে আসে। ইভান মনে মনে আওড়ায়, কি মেরে বাবা, লাফিয়ে লাফিয়ে একাই চলে যাচ্ছে। সৌজন্যতামূলক একবার বলল না ভেতরে যাওয়ার কথা। ওদিকে দিদুন তো আমায় কড়া শাসন করে বলে দিলেন আমি যেন যথাযথভাবে ফর্মালিটিস মেনটেন করি। বিরক্তিতে চ শব্দ বের হয় ইভানের মুখ দিয়ে। ইভান গাড়ির ভেতর থেকে ফলমূল আর মিষ্টান্নর প্যাকেট হাতে করে পিছু ডাকে, তনুজা। ডাকটা শোনার সাথে সাথে পা থেমে যায় তনুজার। এই নিয়ে মানুষটা তার নাম ধরে 2 বার বোধহয় ডাকলো। তাদের মধ্যে কথাই তো তেমন হয় না, যেটুকু প্রয়োজনে হয়। নাম ধাম উজ্জ্ব থাকে। তনুজা অপ্রস্তুত হয়ে পরপর পিছন ঘুরে তাকায়। অনেকদিন পর নিজ বাড়িতে আসছে, ভেতরে ভেতরে চাপা উত্তেজনা কাজ করছে। ইভান আছে সেসব তো সে বেমালুম ভুলে বসেছে। তনুজা জিভে কামড় দিয়ে ফ্যালফাল চোখে চায়। ইভান কয়েক পা এগোয়, বলে, এগুলো ফেলেই যাচ্ছ? তনুজা নির্বোধের মতন ইভানের 2 হাতের দিকে তাকিয়ে থাকে। 2 হাত মিষ্টি আর ফলমূলের প্যাকেটে ভর্তি তার। তনুজা অপ্রস্তুত গলায় বলে, ইভান গম্ভীর স্বরে বলে, বুঝনি? এগুলো নিয়ে ভেতরে যেতে বলেছি। আর তুমি যাও, আমি সন্ধ্যার পর এসে তোমাকে নিয়ে যাব। আপনি ভেতরে যাবেন না? তনুজা আচমকা প্রশ্ন করে ওঠে। জিজ্ঞাসু দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রয়। ইভান জবাবে বলে, আমার কাজ আছে। তখন বলেছিলামই তো তোমাকে ড্রপ করে অফিসে যেতে হবে। সমস্যা নেই, আমি নিতে আসব। ইভান ভেতরে না গেলে দাদি বেজার হবে। বৃদ্ধা মানুষ নাতনি আর নাত জামাইকে একসাথে দেখতে চেয়েছেন। দাদির কথা ভেবে তনুজার মনটা চাইছে ইভান ভেতরে যাক, কিন্তু তাদের সম্পর্কটা তো আর 5 জনের মতো স্বাভাবিক নয়। তাই অধিকার বোধ নিয়ে জোর করে কিছু বলতেও পারছে না তনুজা। আবার তনুজার দিক হতে অদৃশ্য একটা দেয়াল আছে, যে দেয়াল টপকানো এতটা সহজ নয়। তারপরেও দাদির কথা ভেবে তনুজা বলে ওঠে, মানে এভাবে বাড়ির সামনে থেকে চলে গেলে দাদি মন খারাপ করবে। তাই বলছি ভেতরে চলুন, একটি বারের জন্য হলেও দেখা করে যাবেন, জাস্ট ফর্মালিটিসের জন্য, প্লিজ। তনুজার কণ্ঠে অনুনয় ঝরে পড়ে। ইভান দ্বিমত করে না। মুখাবয়বে গাম্ভীর্য বজায় রেখে বলে, ওকে। বেশ পুরনো একতলা বিল্ডিং। তনুজার দাদা করেছিলেন এই বাড়িটা। দাদা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এক ছেলেমেয়ে ছিল। ছেলেটা উচ্ছিন্নে যায়, মেয়েটা ঘর সংসার সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে। বাপের বাড়ি খুব কমই আসতো। দাদার পেনশনের টাকা দিয়ে দাদি তনুজাকে বড় করেছেন। এখনও সেই টাকা দিয়ে এই সংসার কোনো রকমে চলে। মাত্র একটা লোকের জন্য এই সংসারে শান্তি ছিল না, তনুজার বাবা। বাবা যদি একটু ভালো হতো তাহলে অভাব থাকলেও মানসিক প্রশান্তির সাথে বেড়ে ওঠা হতো তনুজার। বাড়ির আঙিনে পা দেওয়ার সাথে সাথেই পুরনো কষ্টের কথা স্মরণ হতে চোখ দুটো নোনতা জলে টইটুম্বুর হয়। তনুজা কাঠের দরজায় কড়া নাড়ে। মিনিট খানেকের মধ্যেই দরজা খুলে যায়। সাদা আটপৌরে শাড়ি পরনে এক বৃদ্ধা দাঁড়িয়ে। বয়সের ভারে চামড়া কুঁচকে গিয়েছে। রোগে শোকে জরাজীর্ণ হওয়া শরীরটা হঠাৎ করেই কেমন প্রফুল্ল হয়ে উঠল যেন। আদরের নাতনিকে দেখে মুখে হাসি ফোটে। প্রশস্ত হেসে আওড়ায়, তনু, আমার তনু, তুই এসেছিস আপা। তনুজা কিছুই বলে না, মুখটা ভার করে রাখে সে। নাতনি এখনও বেশ অভিমান পুষিয়ে রেখেছেন। বৃদ্ধা ঢের আঁচ করতে পারলেন। নাতনির পিছনে দাঁড়ানো শ্যাম সুন্দর নাত জামাইকে দেখে চোখ দুটো তার জুড়িয়ে আসলো। দুজনকে একসাথে দেখে মনে মনে আওড়ায়, মাশাআল্লাহ, যা ওদের দুজনের কারোর কানে পৌঁছায় না। পরপর কপালে হাত রেখে গমগমে স্বরে বলেন, দেখো 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 তো কাণ্ড আমার। নাত জামাইকে কেমন বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ইয়াল্লাহ, ভেতরে আসতে না বলে নিজে দরজা জুড়ে দাঁড়িয়ে আছি। ইভান সালাম দেয়। বৃদ্ধা উত্তর দিয়ে একগাল হেসে অমায়িক গলায় ফের বলে, ভিতরে আসো তোমরা। কোথায় বসতে দেবেন ঠাউর করতে পারছেন না বৃদ্ধা। খুশিতে যেন আত্মহারা হয়ে গিয়েছেন। কাঠের একটা চেয়ার টেনেই নিজেই মুছতে নিবেন। সেই সময় তনুজা গিয়ে দাদির হাত থেকে কাপড়ের ন্যাকড়াটা হাতে নেয়। মুখটা ভার করে বলে, বসো তুমি, আমি করছি। তোমার না শরীর খারাপ? এখন এত বল আসছে কোথা থেকে? নাতনির অভিমানী মুখটার দিকে তাকিয়ে আলতো হাসেন বৃদ্ধা। আহ্লাদি স্বরে বলেন, আমার আপাকে দেখে শরীর খারাপ উবে গেছে। আমার আপা বল জোগাচ্ছে। তনুজা দাদির দিকে তাকায় না।
চেয়ারটা মুছে পরপর ইভানের কাছে নিয়ে বলে, বসুন। হুম। ছোট করে প্রত্যুত্তর দেয় ইভান। 3টে বেডরুম, তার একটা বসার রুম যেখানে একসাথে পুরনো একটা ডাইনিং টেবিল আর একপাশে একটা সিঙ্গেল খাট পাড়া। এখান থেকে ছোট্ট কিচেনটা সরাসরি দেখা যায়। তনুজার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নজর বুলায়। সব কিছুতেই কেমন যেন আলগা ধুলো জমে আছে। দাদি বয়সের ভারে ধুয়ে মুছে রাখতে পারেন না তো অত। তনুজা থাকাকালীন পুরনো আসবাব হলেও ঝকঝকে তকতকে করত। ইভানের সামনে নাস্তা দেওয়া হয়, দাদির নিজের হাতে বানানো নারকেলের নাড়ু আর মোয়া, সাথে ইভানের আনা মিষ্টি ফল সাজিয়ে তনুজা ইভানের সামনে দেয়। গোধূলি লগ্ন, রক্তিম আকাশ, হাতির ঝিলে বন্ধুদের সাথে বসে দিব্য। হাতে তার ব্যানসন সিগারেট ফুঁকছে সে। এমন সময় লিমন দিব্যর কাঁধে হাত রেখে ডেকে ওঠে, এই দিব্য, দিব্য। অস্ফুটে সাড়া দেয় দিব্য। লিমন দিব্যর দিকে আরেকটু ঝুঁকল, ইশারা করে ফিসফিসিয়ে বলে, ওই দিকে দেখ, দেখ দেখ। ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে উদাস চোখে আকাশপানে চেয়েছিল দিব্য। লিমনের এভাবে ফিসফিসানিতে বিরক্ত হয় সে। রাগী স্বরে বলে, ভাল মেয়েদের মতো গা ঘেঁষে ফিসফিস করে বলা বাদ দিয়ে 2 হাত দূরত্বে সরে বস। আর কি হয়েছে? লিমন সোজা হয়ে বসে। ওদিকে তাকা, ওটা তোর কাজিন না? নীতি না কি যেন নাম? ওটা সেই নীতি না? দিব্য সকচিত ঘাড় ঘুরিয়ে চাইল। নীতিকে দেখে কপাল গুছিয়ে আসে দিব্যর। লিমন ফের শুধোয়, পাশের ছেলেটাকে। পরপর দিব্যর চোখ যায়। নীতি আর একটা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে, নীতির কাঁধে ব্যাগ, হাতে বুকের সাথে ধরা একটা বই। পাশের ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। দিব্যর মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। সে উত্তরে বলে, জানি না। দিব্য ওর মতো সিগারেটে সুখ টান দিতে ব্যস্ত হয়ে যায়। আজকাল সিগারেটেও সুখানুভূতি আসে না তার। নীতি আর ওর ফ্রেন্ড রিফাত ঝিলের ধারে হাঁটছে আর বিভিন্ন গল্প করছে। হঠাৎ হাঁটতে হাঁটতে নীতির চোখ যায় খানিকটা দূরত্বে থাকা দিব্যর দিকে। দিব্য মুখটা উঁচু করে ধোঁয়া ছেড়ে ফের সেদিকে তাকাতেই নীতির সাথে চোখাচোখি হয়। নীতি ভুরুকুটি করে এদিকে তাকায়। দিব্যর দিকে তাকে নীতি ভাব নিয়ে বাম হাতের 2 আঙ্গুল নিজের পাতলা গোলাপি ঠোঁটের ওপর রাখে। এই দেখে দিব্য ভড়কায়। ন্যানো সেকেন্ডের মধ্যে দিব্যর অবচেতন মন ভাবে, নীতি ফ্লাইং কিস্টিস ছুঁড়ে মারবে না তো? ওভাবে ঠোঁটের ওপর আঙুল। দিব্যর চোখ জোড়া বিস্ময়ে কপালে ওঠে। নীতি ভুরুজোড়া কুঞ্চিত করে মুচকি হাসে। পরপর ঠোঁটের ওপর থেকে আঙুল সরিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ার ভঙ্গি করে। দিব্য ভেবাচাকা খায়। দিব্য সিগারেট খাচ্ছে সেটা দেখে ফাজলামি করে সিগারেটের ধোঁয়া ছাড়ার অ্যাক্টিং করে নীতি। আচমকা এমন ভাবনা আসায় দিব্য নিজেকে কয়েকটা গালি দেয় মনে মনে। দিব্য বসা থেকে উঠে দাঁড়ায়, 2 হাতে প্যান্টে ঝেড়ে বলতে থাকে, আমি গেলাম, কাজ আছে আমার। এই বলে একপাশে দাঁড় করানো বাইকের দিকে এগোয় দিব্য। নীতি ওর ফ্রেন্ডকে উদ্দেশ্য করে মিষ্টি এসে বলে, রিফাত সন্ধ্যা হয়ে আসছে, আমি আসছি, ভালো থেকো। রিফাত বিনিময়ে আলতো এসে বলে, ওকে ওকে ম্যাম, তুমিও ভালো থেকো, মাঝে সাঝে ফোন দিও। নীতি ঘাড় নাড়িয়ে বলে, শিওর। রিফাত অফার করে, নীতি কিছু মনে না করলে চলো তোমাকে ড্রপ করে দেই, আমি ফিরিয়ে আসি। নো থ্যাঙ্কস, ওই যে দেখছো না ওটা আমার কাজিন, আমি ওর সাথে যেতে পারবো, বাই। নীতি ব্যতিব্যস্ত হয়ে বলে। রিফাত বলে, ওকে বাই, টেক কেয়ার। নীতি বড় বড় পা ফেলে এগোয়। দিব্য বাইকের ইঞ্জিন চালু করে। একটু দূর থেকে নীতি ডাকে, ওয়েট ওয়েট। দিব্য ঘাড় ঘুরিয়ে দাঁত কটমট করে তাকায়। নীতি কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলে, বাসে যাচ্ছ? চলো আমিও যাব। দিব্য মোটা মোটা চোখে তাকিয়ে কাঁট কাঁট গলায় জানায়, আমি বাড়ি যাচ্ছি না, আর গেলেও তোকে এখন বাইকে চড়াতাম না, যা হুট। নীতি দৃষ্টি শুরু করে তাকে প্রশ্ন করে, কেন? দিব্য কোনো উত্তর দেয় না, বলে, কথা বলে সময় নষ্ট না করে সিএনজি দেখ, আমি গেলাম। নীতি হৈ হৈ করে ওঠে, এই না না না, থামো থামো, সন্ধ্যা হয়ে আসছে, দ্রুত বাসে যেতে হবে, প্লিজ প্লিজ। নো নেভার। হোয়াই? দিব্য দাঁতে দাঁত পিষে বলে, আই এম নট ইন্টারেস্টেড টু সে ইউ। বলতে হবে না, জলদি নিয়ে চলো, তাতেই হবে। বললামই তো সিএনজি দেখ, ধমক দিয়ে বলে দিব্য। নীতি বলে, টাকা নেই, ভাড়া হবে না, বই কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছে। ব্যাগ ভর্তি বই, এই দেখো হাতেও। হাতের বইটা তুলে ধরে দিব্যর সামনে। নীতির হাতে শীর্ণেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বই। দিব্য ভুরু নাচিয়ে বলে, মিথ্যে বলা বাদ দে,
আমাকে না দেখলে তখন কি করতিস? আমি না থাকলে বাসা যাওয়া লাগতো না? দিব্য পরপর বাইক স্টার্ট দিয়ে যেতে থাকলো। সুন্দর করে টাকা নেই, মিথ্যেটাও বলেও লাভ হলো না। নীতি হাত পা ছুঁড়ে কাঁদো কাঁদো ফেস করে বিড়বিড় করে, খাটাস একটা, কিছুই বোঝে না। নীতি গাল ফুলিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। এমন সময় বাইকের হর্ন শুনে চকিতে তাকায়। দিব্য বাইক নিয়ে ফিরে আসে। নীতির সামনে বাইক থামিয়ে আদেশে সুরে বলে, ওঠ। নীতি খুশিতে গদগদ হয়, তবে বাইরে কপট রাগ ধরে মুখ ভার করে রাখে। গাল ফুলিয়ে বলে, লাগবে না, তুমি যাও, আমি একাই চলে যাব। দিব্য ধমক দিয়ে তিরিক্ষি গলায় বলে, নাটক বাদ দিয়ে উঠে বস। আর একটা কথা বললে আমি কিন্তু তোকে সত্যি সত্যি ফেলে রেখে যাব। আর দিদুনের কানেও এ খবর দিয়ে দেব, তার আদরের নাতনি একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে। নীতি থমকায়, বিস্ময় নিয়ে ঠোঁট আওড়ায়। হোয়াট? এটা নানু আপুকে বলার কি আছে? ও আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তুই উঠবি নাকি আমি চলে যাব? এই বলে দিব্য বাইক চালু করে। নীতি তড়িঘড়ি করে উঠে বসে। ফাঁকা ঢোক গিলে নিয়ে বলে, সবসময় এমন ধমকে কথা বলো কেন? একটু ভালো করে বলতে কি সমস্যা তোমার? আর ও আমার জাস্ট ফ্রেন্ড। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথে দিয়েছি আমরা। ও বুয়েটে পড়ে। নীলক্ষেতে বই কিনতে গিয়ে হঠাৎ ওর সাথে দেখা, অনেকদিন পর দেখা, তাই ঘুরতে ঘুরতে এখানে আসা, ব্যাস এইটুকুই। নীতি একা একাই কৈফিয়ত দিয়ে যাচ্ছে। হঠাৎ দিব্যর হাসি পায়। সে তো এমনি দিদুনকে বলবে বলে ভয় দেখাচ্ছিল। নীতি যে সত্যি সত্যি ভয় পাবে তা ভাবেনি সে। নীতির ভয় পাওয়াতে মনে মনে পৈশাচিক আনন্দ পায় দিব্য। ইভানের ভীষণ রাগ হচ্ছে। এখানে এসে এভাবে আটকে যাবে কোশ্চিনকালেও ভাবেনি সে। সুফিয়া বেগম সন্ধ্যায় নূরজাহানকে ফোন করে অনুরোধ করেছেন আজকে রাতটা ওদের দুজনকে এখানে রাখতে। 1.5 ঘন্টার পথ আসতে আসতেই তো গুধূলি হয়ে যায়। আবার যদি রাতেই চলে যায়, এটা সেটা বলে অনুরোধ করেন। অবশেষে নূরজাহান বেগম রাজি হন আর ইভানের সাথে ফোনে কথা বলে থাকতে বলেন। ইভান ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অবশেষে থাকতে রাজি হয়। একটু আগে তনুজা ওর রুমে তুলে রাখা সবচেয়ে দামি পরিষ্কার চাদরটা বিছানায় পেরে দেন। রাতের খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ইভান বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছে। দাদির রুমে তনুজা দাদির কোলে মাথা দিয়ে 2 হাতে কোমর জড়িয়ে ধরে আছে শুয়ে। সুফিয়া বেগম তনুজার চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। দাদি আদুরে গলায় এটা ওটা শোনাচ্ছেন। তনুজার চোখ দুটো বুজে হাঁ হু করছে। সুফিয়া বেগম বলেন, তোর যে আজকে আসবি তা আমি জানতাম না। তোর দাদি শাশুড়ি বলেছিল 2-1 দিনের মধ্যে পাঠাবেন। তা আসার আগে একবার ফোন দিয়ে আসতে পারতিস। দাদির পেটে মুখ গুজে তনুজা ওভাবে শুয়ে বলে সে, আমিও জানতাম না আজকে আসবো। উনি রাজি হতে দিদুন আজকেই বললেন। দিদুনও ভেবেছিলেন যদি রাজি না হয় তে আগে থেকেই বলেনি তোমায়। আর ফোন দিয়ে বললে তুমি একা অসুস্থ মানুষ, ব্যস্ত হয়ে পড়তে, তাই বলেনি। এ অসুস্থ আর কি, বয়স হয়েছে, বিষ ব্যথা এসব এখন থাকবেই। জ্বর ঠান্ডা লেগেছিল, ওষুধ খেয়েছি, কমে যাচ্ছে। তবে তাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তুই তো অভিমান করে ফোন টোন দিস না, তাই সামান্য জ্বর ঠান্ডাকে বাহানা বানিয়ে তোকে দেখার লোভে তোর দাদি শাশুড়িকে বলে আসতে বলেছি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন, আপা তুই কি এখনও আমার ওপর রেগেই আছিস? এই বিয়েতে মত দেওয়াতে, এই বিয়ে করে নিতে তোকে জোর করাতে তুই কি আমার ওপর খুব বেশি অসন্তুষ্ট হয়েছিস? আমার ওপর কি খুব বেশি অভিযোগ তোর? তনুজা নিরুত্তর থাকে। নাতনির চুলের ভাঁজে আঙুল চালাতে থাকেন বৃদ্ধা। খানিকক্ষণ পর তনুজা ধরে আসা গলায় বলে, জানি না দাদি, এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কিছু বলো। আর আমার কারো ওপর কোনো অভিযোগ নেই, সবই আমার কপাল। এটা হয়তো হওয়ারই ছিল, তাই আমি এসব নিয়ে আর ভাবি না, ভাবতে ভালো লাগে না। আচ্ছা আর এসব শোনাবো না। তা তনু, তুই কলেজে যাস না কেন? সেদিন রূপার সাথে দেখা হয়েছিল, তোর কথা বললো তুই নাকি বিয়ের পর একদিনও কলেজে যাসনি কেন? ওনার দিদুন পড়াতে চান না। ওয়াশরুমে যাচ্ছিল ইভান। এখানে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম নেই, বসা রুমের সাথে কমন ওয়াশরুম। তনুজার দাদির রুমের সামনে দিয়ে যেতে গিয়ে কথাটা কানে আসে ইভানের। সুফিয়া বলেন, তা নাচ জামাই কি বলে? নাচ জামাইও কি না করে? ওনার সাথে এ নিয়ে কোনো কথা হয়নি আমার। আর ও বাড়িতে দিদুন যা বলে সবাই তাই করে। তাও তুই একবার নাচ জামাইয়ের সাথে আলোচনা করে দেখিস, আমার মনে হয় সে রাজি হবে। এত দূর পড়ে এসেছিস যখন, আর 2 বছরই তো আছে, একটু কষ্ট করে সংসার সামলে ঠিক হয়ে যাবে। তনুজা নিশ্চুপ থাকে।
ইভান পরপর সবটা শোনে। কিছুক্ষণ পর সুফিয়া তাড়া দিয়ে বলেন, তনু, ইভান একা রুমে আছে। এমনিতে নতুন জায়গা, আসার পর থেকেই সে তো একলা আছে। তুই রান্নাবান্না করলি, আবার খাওয়ার পর আমার কাছে আসিস। যা রুমে যা। তনুজা দাদির পেটে মুখ এঁটে বলে, আজ তোমার সাথে থাকবো। দাদি মৃদু হাসলেন, আদুরে গলায় বললেন, পাগলি একটা, সি, তা কেমন দেখায় না? যা শোনা আমার। কিছু পল পর তনুজা উঠে দাঁড়ায়। সুফিয়া তনুজের হাতে একটা নতুন লুঙ্গি আর গেঞ্জি ধরিয়ে দিয়ে বলে, নাচ জামাইকে এটা দিও, রাতে পরে শুবে। কাপড় চোপড় তো কিছুই আনোনি, শার্ট প্যান্ট পরে ঘুমাবে কিভাবে? তনুজার কপাল কুঁচকে ফেলে। লুঙ্গি উনি সব পড়বে? মনে মনে বলে তনুজা তবে আর বাড়তি কথা না বলে হাতে নেয়। হঠাৎ যদি পরেও এই ভেবে দ্বিরুক্তি করে না সে। তনুজা হাতে নিয়ে পা বাড়ায়, তন্মধ্যে দাদি জড়তা নিয়ে বলেন, তোর বাবার সাথে একটিবার কথা বলবি না? খাওয়ার সময় তোর কথা বলতেই তোকে দেখতে চাইল একবার। বাবা ঘণ্টাখানেক আগেই বাড়ি ফিরেছে। তনুজা তারপর আর একটিবারও রুমের বাইরে যায়নি। এই রুমে সে ছিল বাবা নামক মানুষটির জন্য। তনুজা আজ এখানে রাত কাটাতেও রাজি হচ্ছিল না। অবশেষে দাদির সরল আবদার রাখতে রাতটা থাকতে রাজি হয়। ওই মানুষটার মুখ দর্শন করতে ইচ্ছে হয় না তার। নরম তনুজা মুহূর্তে কেমন শক্ত পাথর বনে যায়। দৃঢ় কণ্ঠে বলে, না। তাকে বলে দিও, জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে কিছু দায়িত্ব পালন করতে হয়। সে তো দায়িত্ব পালন দূর, বরং তার জন্য আজ আমার এই অবস্থা। আমার সাথে যা যা ঘটেছে এর পেছনে দায়ী যদি কেউ থাকে, তবে আমার মনে হয় সেই দায়ী। তার কারণে এই বাড়ি ছাড়তে হলো আমায়। অন্যের বাড়ি আশ্রয় নেওয়া কখনোই সম্মানের নয়। তারপর উফ, বাবা তো দূর, সে তো একজন মানুষই নয়। ঘৃণা নিয়ে বলে তনুজা। থেমে গলার স্বর আরেকটু কঠিন করে ফের বলে, তাকে বলে দিও আমি কখনো তার মুখ দেখতে চাই না। আমি শুধু আমার মায়ের মেয়ে। আমার চোখের সামনে এখনও আমার হারানো মায়ের কষ্টের ছবি ভাসে। আমার নিজের সাথে ঘটা সবটার জন্য তাকে ক্ষমা করতে পারলেও আমার মাকে করা অত্যাচার, যার সাক্ষী আমার দু চোখ, এই জন্য কখনোই তাকে ক্ষমা করতে পারবো না আমি। তনুজা আর বাক্য ব্যয় না করে প্রস্থান করে। তনুজা রুমে গিয়ে দেখে ইভান বিছানার হেডে বালিশে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। তনুজা হালকা কেশে এহেম করে। ইভান চোখ তুলে তাকায়। তনুজা বিছানা থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে বলে, ইয়ে, বাড়তি পোশাক তো আনা হয়নি, আর প্যান্ট শার্ট পরে ঘুমাতে অসুবিধা হবে, তো এগুলো দাদি আপনার জন্য পাঠালেন। ইভান উঠে বসে। তনুজার হাতের দিকে ভুরুকুটি করে তাকায়। তনুজা বিছানার এক পাশে নামিয়ে রাখতে রাখতে বলে, এগুলো নতুন, এখন ইউজ করা হয়নি, আপনি চাইলে পরতে পারেন। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। ইভানের কপালে ভাঁজ দৃঢ় হয়। চোখ দুটো কপালে তুলে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট, মাথা খারাপ হয়েছে তোমার? আমি কখনো লুঙ্গি পরেছি? আশ্চর্য, লাগবে না এসব, নিয়ে যাও, আমি এমনি থাকতে পারবো, সমস্যা নেই। তনুজা মিনমিনে স্বরে বলে, আপনার ইচ্ছা, তবে এখানে থাকলো ভেবে দেখতে পারেন। এই পোশাক পরেই আবার কালকে যেতে হবে, রাতে শুয়ে থাকলে ঘুচিয়ে যাবে। ইভানের গায়ে সাদা শার্ট ছিল, ব্লেজারটা আলনার সাথে ঝুলানো। তনুজার কথাটাও যুক্তিযুক্ত। ইভান মাথা চুলকে ভাবে কি করবে। তনুজা কাঠের আলমারি খুলে প্লাজো আর কামিজ নিয়ে বেরিয়ে যায়। ইভান গেঞ্জিটা হাতে ধরল। সাইজ অনেক বড়, নিশ্চয়ই খুব ঢিলেঢালা হবে। পরতে ইচ্ছে করল তার। লুঙ্গিটা হাতে নিল ইভান। তন্মধ্যে শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে রুমে আসলো তনুজা। তনুজার দিকে তাকায় ইভান, মনে মনে আওড়ায়, সেদিন তো ওর শাড়ি পরা নিয়ে বলেছিলাম, আজ লুঙ্গি পরলে আমার মান সম্মানের 12টা বাজবে। লুঙ্গি খুলে যাবে? না 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 না, লুঙ্গি ইম্পসিবল। ইভান হালকা কেসে বলে, ওগুলো রেখে দাও, লাগবে না। লুঙ্গি ঠিকঠাকভাবে পরতে পারবো না, শেষে প্রবলেম হবে। তনুজা বেড থেকে লুঙ্গি গেঞ্জি সরিয়ে রাখে। ইভানের গরম লাগছিল। মাথার ওপর ফ্যানটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে ঘুরছে। বাতাস গায়ে খুব কমই লাগছে। ইভান পরপর শার্টের বোতাম খুলে গা থেকে শার্টটা খুলে ফেলে। হঠাৎ পিছন ফিরে তাকাতেই তনুজা অস্বস্তি হয়। তনুজা দৃষ্টি যায় ইভানের উদাম দেহে। ইভান শার্টটা খুলে এক হাতে নিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিল। তনুজা পিছন ঘুরতেই দুজনে সামনাসামনি পড়ে। ইভানকে এভাবে সামনে দেখে তনুজার অবচেতন মন অনেক কিছুই ভেবে নেয়। তনুজার বুকটা দুরু দুরু করে কাঁপছে, বুকের ভেতর ধুকপুক করছে। তবে তনুজাকে ভুল প্রমাণিত করে দিয়ে ইভান শার্টটা রেখে দেয়। পরপর প্যান্টের পায়ের কাছে কয়েক ভাঁজ দিয়ে গুটিয়ে রাখতে রাখতে বলে, নাও, এবার আপাতত প্রবলেম সলভ হবে, এভাবে থাকা যাবে।
আর এক রাতেরই তো ব্যাপার, রাতে বাইরেও যাচ্ছি না যে খালি গায়ে কারোর সামনে পড়তে হবে। ফ্যান খুব আস্তে ঘুরছে, মনে হচ্ছে না গায়ে লাগছে বাতাস। প্রচণ্ড গরম লাগছে, এভাবে শুয়ে পড়াই বেটার হবে। সকালে ঘুম থেকে উঠে শার্ট পরে নেব, তাহলে ঘুচানোর ঝামেলা নেই। তনুজা কিছু বলে না, দৃষ্টি নত করে থাকে সে। কিছু পল পর বড় বড় শ্বাস ফেলে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। ও বাড়ির খাটটা এর তুলনায় অনেকটাই বড় সড়ো। দুজনের মাঝে থাকে বড় কোলবালিশ। এই রুমে কোলবালিশ নেই, এখন দাদির রুম থেকে কোলবালিশ আনতে যাওয়া সম্ভব নয়। তনুজার কেমন হাঁসফাঁস লাগছে। ইভানেরও চোখে ঘুম আসছে না, দুজনে নিশ্চুপ উল্টো দিকে ফিরে শুয়ে। তবে দুজনের মাঝেই কেমন অস্থিরতা কাজ করছে। ইভানের রোজকার অভ্যাসের আজ একটা জিনিস বাদ পড়েছে। ইভান ধরে নেয়, সেজন্যই বোধহয় তার এমন লাগছে। ওদিকে তনুজা শুয়ে নড়াচড়া করছে, চোখ খিঁচে বন্ধ করলেও আজ আর ঘুম আসছে না সহজে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। সকালের এক ফালি সোনালি নরম রোদ পর্দার ফাঁকফোকর গলিয়ে রুমময় ছড়িয়ে পড়েছে। তনুজার নিঃশ্বাস আটকে আসছে। ঘুমের মধ্যে নড়তে গিয়ে নিজের উপর ভারী অনুভব করে। গলার দিকে কেমন সুশ্রী লাগছে। পিটপিট করে চোখ তুলে তাকায় তনুজা। চোখ মেলে চাইতেই চোখ জোড়া তার অস্বস্তি আর বিস্ময়ে বেরিয়ে আসার জো হয়। ইভানের মাথাটা ওর বুকের ওপর দেখে অপ্রস্তুত হয়। ইভান তনুজাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। শুধু তাই নয়, নিজের কোমল একটা হাত ইভানের পিঠ জড়িয়ে রাখা। এটা দেখে তনুজা আরেক দফা চমকায়। তনুজা তড়িঘড়ি করে ইভানের মাথাটা সরিয়ে আলগোছে বালিশের ওপর দেয়। নিজের কোমর থেকে ইভানের হাত দুটো ছাড়িয়ে নেয়। ফট করে উঠে বসে তনুজা। তনুজা দেখে ইভান ওর পাশেই আছে, বরং সে নিজের বালিশ ছাড়িয়ে ইভানের জায়গায় এসে রয়েছে। ঘন ঘন লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করে তনুজা। অবিন্যস্ত খোলা চুলগুলো তস্ত্র হাতে খোপা করে নেয়। তামান্না ডায়াবেটিসের রোগী হয়, রোজ সকালে হাঁটাহাঁটি করে। মায়ের সাথে শখ করে দুই বোনও হাঁটছে। মাঝে মাঝে মায়ের সাথে মর্নিং ওয়াকে বের হয় ওরা। কিছুক্ষণ হেঁটে নীতি দুই হাতে কোমর চেপে ধরে নিচের দিকে ঝুঁকে হাঁপাতে হাঁপাতে বলে, উফ মাম্মা এত এনার্জি পায় কিভাবে? আমি তো একটু হেঁটে হাঁপিয়ে গেছি। মাম্মা এখনও পুরো দমে হেঁটেই চলছে। এদিকে আমার পা দুটো আর নাড়াতে পারছি না। নিত্য আর নীতির বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ একটা ছোট্ট টুনটুনি পাখিকে রাস্তার এক পাশে ছোট্ট গাছে উড়ে এসে বসতে দেখে নৃত্যর কিছু মনে পড়ে। নীতির বাহু ঝাঁকে বলে, উফ আপু, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। বাড়ির দক্ষিণ সাইডে কিছুক্ষণ আগে খসখসে গাছের পাতায় টুনটুনির বাসা দেখেছিলাম। শুধু তাই নয়, 3টে ডিমও দেখেছিলাম। চলো তো গিয়ে দেখি বাচ্চা ফুটেছে কিনা। পাখি ডিমের কথা শুনে নীতিও কৌতূহল দমে রাখতে না পেরে বোনের সাথে দেখতে যায়। বাড়ির এদিকটায় ছোট বড় আগাছা আর লতা পাতায় ভরপুর। নৃত্য অনুসন্ধানী চোখে খসখস গাছটা খুঁজতে থাকে, তার পিছু নীতি। হঠাৎ নীতির পায়ের তলায় কিছু পড়ে। নীতি পা সরিয়ে তাকায়, একটা স্প্রে পাম্প বোতল দেখতে পায়। উৎসুক হয়ে আচমকা কেটস পরিহিত পা দিয়ে বোতলটা উল্টায় সে। বোতলের গায়ে লেখা দেখে কপাল কুঞ্চিত হয় তার। নীতি দাঁত দিয়ে নিম্নষ্ট চেপে ধরে অস্ফুটে আওড়ায়, ক্লোরোফর্ম স্প্রে পাম্প বোতল, এটা এখানে কি করে আসলো? কে ফেলেছে? নীতি মাথা তুলে আশেপাশের এদিক ওদিক তাকায়। সামনে ওপর বরাবর নজরে আসে ইভানের ব্যালকনি। এদিকে তো ইভানের রুম।